অর্থনীতি কেবল কিছু গাণিতিক সংখ্যা সূচক কিংবা হিসাব নিকাশের বিষয় নয়। অর্থনীতি মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি। শিল্প বাণিজ্য শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের মুনাফার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের উৎপাদন, কর্মসংস্থান আর উন্নয়নের গল্প। অর্থনীতির কঠিন আলাপকে সহজভাবে বিশ্লেষণ করতে চ্যানেল ওয়ানের নিয়মিত আয়োজন বাণিজ্য সংলাপ। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি রিয়াজ সেজান। শুরুতে দেখে নিচ্ছি আজ যা থাকছে। 5 বছর ধরে বন্ধ কোম্পানির শেয়ারের দর উঠেছে 160%, তদন্তে বিএসইসি। মিউচুয়াল ফান্ড বিধিমালা 2025 বাস্তবায়ন হলে পুঁজিবাজারে অস্থিরতার আশঙ্কা বাংলাদেশ মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারী ঐক্যফ্রন্টের। অনিয়ম আর দুর্নীতির অভিযোগ টিসিবিতে, ডিলারদের ব্যানারে সংবাদ সম্মেলন। এছাড়া থাকছে বাণিজ্যের অন্যান্য বিশ্লেষণ এবং অন্যান্য সংবাদ। আমাদের এই পুরোটা সময় আমাদের সাথে থাকছেন একজন বিশ্লেষক। 5 বছর ধরে বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনি কল, শ্যামপুর সুগার মিলস। আর আর্থিক দুর্বল, সীমিত উৎপাদন চলছে সোনারগাঁও টেক্সটাইলে। অথচ পুঁজিবাজারে 3 সপ্তাহে কোম্পানিগুলোর শেয়ারের দর বেড়েছে 70 থেকে 160% পর্যন্ত। নেই কোনো মূল্য সংবেদনশীল তথ্য। তাহলে কেন বাড়ছে শেয়ারের দাম? উত্তর খুঁজতে তদন্তে নেমেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। লেনদেনে বড় বিচ্যুতি দেখা দিলে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। মরিচা ধরা মেশিন, আগাছায় ঢেকে যাওয়া ট্রাক, যন্ত্রপাতি, এটাই শ্যামপুর সুগার মিলসের বর্তমান চিত্র। টানা লোকসানে থাকায় 5 বছর আগে বন্ধ হয়ে যায় রংপুরের এই চিনিকলটি। কিন্তু বাস্তবতার সঙ্গে যেন কোনো মিল নেই পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানিটির শেয়ার দরে। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত 3 সপ্তাহে শ্যামপুর সুগার মিলসের শেয়ার দাম বেড়েছে প্রায় 72%। 19 মে কোম্পানিটির শেয়ার দর ছিল 138 টাকা 90 পয়সা, যা 9 জুন 238 টাকা 90 পয়সায় পৌঁছায়। এই অস্বাভাবিকতার কারণে লেনদেন সাময়িক স্থগিত হয়। এখন তো আছে মেশিনারি জিনিস, অবশ্যই মেরামত করলে হয়তো ভালো হবে। টিন তো শেষ হয়ে গেছে। সোনারগাঁও টেক্সটাইল, বরিশালের এই কোম্পানিটিতে শ্রমিক অসন্তোষ, দুর্বল আর্থিক অবস্থা ও উৎপাদনও চলছে সীমিত পরিসরে। অথচ 3 সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে 161.19%। গত 10 মে শেয়ার মূল্য ছিল 33 টাকা 50 পয়সা, তা 9 জুনে বেড়ে দাঁড়ায় 83 টাকা 40 পয়সা। বিনিয়োগকারী আমরা তো বিভ্রান্ত হচ্ছি। বিভ্রান্ত হয়ে আমি শেয়ারটা কিনলাম, কেনার পর দেখা যাচ্ছে আপনি সেটা সাসপেন্ড করে দিলেন। এখন ক্ষতিগ্রস্তটা কে হলো? মূল্য সংবেদনশীল তথ্য নেই, ব্যবসায়িক উন্নতিও হয়নি। তাহলে কেন অস্বাভাবিকভাবে বাড়ছে শেয়ারের দাম? অনুসন্ধান বলছে, রাজধানীর মতিঝিল কেন্দ্রিক বিভিন্ন ব্রোকার ও ডিলারদের যোগ সাজশে সমন্বিত কারসাজিতেই এই লেনদেন চলে। অভিযোগ রয়েছে ইনসাইডার ট্রেডিংয়েরও। সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বলছে, কোম্পানিগুলোর লেনদেনে সিকিউরিটিজ আইন ভঙ্গ হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। কোম্পানিটার যে আর্থিক প্রতিবেদন জমা দিচ্ছে না বা কোম্পানিটা বন্ধ রয়েছে, ইনভেস্টিগেশন করে দেখতে চাই যে এখানে প্রকৃতপক্ষে কোনো ম্যানিপুলেশন রয়েছে কিনা। সিরিয়াল ট্রেডিং, সার্কুলার ট্রেডিং, ফ্রন্ট রানিং, মানে বিভিন্ন ধরনের যেই ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস হয় সেকেন্ডারি মার্কেটে ট্রেডিং নিয়ে, সেটা আছে কিনা, এইগুলো দেখার জন্যই আমরা তদন্ত দিয়ে থাকি। কোনো কোম্পানির প্রকৃত ব্যবসায়িক অবস্থার সঙ্গে শেয়ার দরের বড় ধরনের বিচ্যুতি দেখা দিলে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। যখন ট্রেডিংটা একটু দেখছে অস্বাভাবিক বৃদ্ধি পাচ্ছে, তখন ট্রেডিং বন্ধ করে দিতে পারে, যাতে করে ফার্দার মানুষের লাভ না হয়। বেশ কিছু লোক যারা কিনছে, বিক্রি করছে, ম্যানিপুলেট করছে, তারা কিন্তু বেনামিতে বেশি। এই যারা ম্যানিপুলেটর তারা কিন্তু সামনে আসছে না। দীর্ঘ ইনভেস্টিগেশন করে কোথায় অরিজিনাল ফান্ড এটা বের করা হতে যেতে পারে, কিন্তু এটা অনেক সময় বের করা খুব সহজ না। তদন্তে কারসাজির প্রমাণ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সময় লেগে যায় বিএসইসির। একরামুল ইসলাম খান, ওয়ান নিউজ, ঢাকা।
দেখছিলাম 5 বছর ধরে বন্ধ একটি প্রতিষ্ঠানের দর কিভাবে বাড়লো, প্রায় 160% বেড়েছে। এছাড়া অন্যান্য সংবাদ বিশ্লেষণ করব। আমাদের সাথে আজকে রয়েছেন পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার AM মাসুম। আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা দেখলাম যে প্রায় 5 বছর ধরে একটি প্রতিষ্ঠান বন্ধ, প্রায় 160% বেড়েছে, এবং অন্যদিকে আরেকটি প্রতিষ্ঠান দেখলাম যে সেটি অর্ধেক চলছে, কারণ মাঝখানে বন্ধই ছিল, এখন নতুন করে অর্ধেক চলছে। সেখানেও আমরা দেখলাম একটা বড় উত্থান, প্রায় 70% বেড়েছে। এই প্রতিষ্ঠানগুলো বন্ধ, তারপরও এই দিকেই লেনদেন হচ্ছে এবং এইভাবেই হয়, কি বলবেন? আসলে আমাদের যদি আপনি মানে টোটাল মার্কেটে দেখেন, জেড ক্যাটাগরি কোম্পানি একটা সিগনিফিক্যান্ট নাম্বারস, এবং সেখানে বহু কোম্পানি আছে যেগুলি বন্ধ, বহু কোম্পানি আছে যেগুলি ডিভিডেন্ড দিচ্ছে না, বহু কোম্পানি আছে যাদের কোনো ফ্যাক্টরিতে কোনো ফাংশনিং কিছু নাই। কিন্তু সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে কোম্পানিগুলি যে পারফরমেন্স করা বন্ধ করে দিল বা কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, বা এই যে কোম্পানির যে ঘটনাগুলি ঘটছে, সেইটা নিয়ে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যারা স্পন্সর ডাইরেক্টর ছিল এখানে, বা যারা এটার জন্য রেসপন্সিবল ছিল, তাদের এগেনস্টে কী কী ধরনের অ্যাকশন নিয়েছে বা কী কী ধরনের অ্যাকশন নিচ্ছে, সেটা কিন্তু কখনো আমরা দেখি না। কারণ আপনি হঠাৎ করে ধরেন একটি লিস্টেড কোম্পানি করেছেন, তো লিস্টেড কোম্পানি করেছেন, তার তো রেগুলার বেসিস, কোয়ার্টার বেসিস সে পারফরমেন্স শো করে। তো কোয়ার্টার বেসিস পারফরমেন্স শো করে হঠাৎ করে তো একটা কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে না। হঠাৎ করে তো আমরা দেখতে পাই না যে একটা কোম্পানি হিউজ অ্যামাউন্টের লোন নিয়েছে, সেই জন্য কোম্পানির ফ্যাক্টরি দেখা যাচ্ছে অকশনে দিয়ে দিচ্ছে ব্যাংক। এই জিনিসগুলোর জন্য যারা দায়ী, তাদেরকে আপনাকে প্রথমে রেসপন্সিবল করতে হবে। অ্যান্ড দেন যখন সেকেন্ডারি মার্কেটে লেনদেন হয়, এখন সেকেন্ডারি মার্কেটে যদি কোনো ধরনের ইনভেস্টর সে যদি বলে আমি শেয়ার কিনছি আমার ইচ্ছা, আপনার কিচ্ছু বলার নেই। সম্প্রতি আমরা দেখলাম যে ডিএসসি একটি 62 প্রতিষ্ঠানের একটি লিস্ট দিয়েছে, যেখানে 30টি বন্ধ এবং বাকি 30টি হচ্ছে রেড অ্যালার্ট জারি করেছে, যেটি কোনো রকমভাবে চলছে। ডিএসসি বলছে যে বন্ধ প্রতিষ্ঠান, সেই জায়গাটা এবারই নতুন, কিন্তু তারাও তো আসলে এই মার্কেটে আছে। বন্ধ প্রতিষ্ঠান, বিনিয়োগকারীরাও আছে মার্কেটে, তার লেনদেনও হচ্ছে, এটা ব্যাপারটা কেমন? না, তাইলে আপনাকে যেটা হলো যে আপনি যেহেতু ওয়ার্নিং দিচ্ছেন বারবার, তারপর যদি বিনিয়োগকারীরা কিনে, এটা বিনিয়োগকারীকে তাকে তার নিজের ফান্ড তাকে রেসপন্সিবিলিটি নিতে হতে হবে। আপনি কোনো আইন নেই যে আপনি বিনিয়োগকারীকে বন্ধ করতে পারেন যে তুমি এই শেয়ার কিনবা না। আপনি যেহেতু এটা লিস্টেড করেছেন, এটা যেহেতু মার্কেটে ট্রেড হচ্ছে, বিনিয়োগকারীর এভরি রাইট আছে সেই শেয়ারটা কেনা। কিন্তু আপনাকে যেটা দেখতে হবে যে এখানে কোনো ধরনের সিরিয়াল ট্রেডিং হচ্ছে কিনা, বা কোনো ধরনের অ্যাক্টিভ ট্রেডিং বা কোনো ধরনের ম্যানিপুলেশন হচ্ছে কিনা। সেটা যেমন আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট 1969-এর সেকশন 17-এ স্পেসিফিকলি বলা আছে যে এই ধরনের কোনো ধরনের ম্যানিপুলেশন বা ফ্রডুলেন্ট যদি হয় এবং সেভাবে যদি এটা ট্রেড বাড়ে, তাহলে তাকে আপনি আইনের আওতায় আনতে পারেন। এবং সেকশন 17 যদি হয়, আপনি সেকশন 24-এ তাকে সিভিল এবং ক্রিমিনাল মামলা, যেখানে 5 লাখ টাকা পর্যন্ত, 5 লাখ টাকা থেকে অ্যাজ অ্যামাউন্ট আপনি এবং 5 ইয়ার্স পর্যন্ত ইমপ্রিজনমেন্ট দিতে পারেন। আমরা প্রতিবেদনে দেখছিলাম যে প্রতিষ্ঠানটি শ্যামপুর সুগার, সেখানে মেশিনারি থেকে গাছ বেরোচ্ছে আর কি, 5 বছরের মধ্যে এখানে মেশিনের উপরে গাছ তৈরি হচ্ছে, এরকম বন্ধ আর কি। মানে 5 বছর ধরে একটা প্রতিষ্ঠান এরকম ভ্যানিশ, সেই প্রতিষ্ঠানটার ব্যাপারে এত বছরও কেন ডিএসসি বিএসসিসি কোনো ধরনের ব্যবস্থা নিল না, সেই দায়টা কে নেবে তাহলে? এই জায়গাটাই তো হলো কথা, যে এই যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যারা রেগুলেটরি বডি, এই রেগুলেটরি বডির কাজটা কি? আপনি ধরেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট 1993 সেকশন 8-এ স্পেসিফিকলি বলা আছে তাদের কাজই হলো সিকিউরিটি, এই ইনভেস্টরদের ইন্টারেস্ট প্রোটেক্ট করা। এবং এই 1993-তে এই কমিশনটা সেট আপই করা হয়েছে এই জন্য। তাহলে এই যে কোম্পানিগুলি, যেটা আমি প্রথমেই বললাম যে এগুলি বন্ধ, এগুলি কী কারণে বন্ধ, কার কারণে বন্ধ, আপনি তাদের এগেনস্টে কোনো ধরনের অ্যাকশন নিয়েছেন? আপনি অনলি ধরেন, আমরা যেটা দেখেছি আগের 2 ইয়ার্স ধরেন আমাদের আগের যে কমিশন ছিল তারা কি করেছে, অনলি ফাইন 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 এবং অনলি ফাইন ইম্পোজ করেছে, এটাই আমরা দেখেছি। কিন্তু এই কোম্পানিগুলিকে ভালো করার কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে? যদি তারা না পারে, যারা এক্সিস্টিং যারা,
তারা কেন পারে না, তাদের এগেনস্টে অ্যাকশন নেন না কেন? অ্যাকশন তাদের এগেনস্টে নেন, নেওয়ার পরে তারা না পারলে যারা পারবে তাদেরকে দিয়ে আপনি কোম্পানি রান করেন, কারণ এখানে পাবলিক ফান্ড ইনভলভ। আমরা দেখি যে এইসব ক্ষেত্রে যখন তদন্ত হয়, তদন্তেও 1-2 বছর সময় লাগে। সেই ক্ষেত্রে বিনিয়োগকারীরা যে খুব তাড়াতাড়ি জানি কোনো সমাধান পাবে সেটা হয় না। একটা বিরতি নিয়ে আপনার কাছে ফিরি। দর্শক, চলছে বাণিজ্য সংলাপ, একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও স্বাগত জানাচ্ছি বাণিজ্য সংলাপে, সঙ্গে আছি রিয়াজ হাসান। মিউচুয়াল ফান্ড বিধিমালা 2025 বাস্তবায়ন হলে দেশের পুঁজিবাজারে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে অভিযোগ করেছে বিনিয়োগকারীরা। সেই সঙ্গে এই বিধিমালার ফলে বাজারে কয়েক হাজার কোটি টাকার বিক্রির চাপ তৈরি হবে এবং শেয়ার বাজারে বড় ধরনের পতন, তারল্য সংকট এবং বিনিয়োগকারীদের ব্যাপক ক্ষতি ঝুঁকি তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। বাংলাদেশ মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারী ঐক্য ফ্রন্ট আয়োজিত এক সেমিনারে এমনটাই জানান বক্তারা। একটি স্বার্থান্বেষী মহল ও বিএসইসির কিছু অসাধু কর্মকর্তা মিউচুয়াল ফান্ড খাতকে দুর্বল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা। তাদের দাবি, মেয়াদি ফান্ডের জোরপূর্বক রিডেমশন বা রূপান্তর হলে বাজার থেকে 30 থেকে 40 হাজার কোটি টাকা সম্পদ হারিয়ে যেতে পারে। একই সঙ্গে ব্যাংকিং খাত, ব্রোকারেজ হাউস, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং সাধারণ বিনিয়োগকারীদের ওপরে নেতিবাচক প্রভাব পড়বে। মিউচুয়াল ফান্ড বিধিমালা 2025 পুনর্বিবেচনা বা সংশোধনে সরকারের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। এই যে চেয়ারম্যানের অগোচরে, তার অনুপস্থিতিতেই তারা এই যে পায়চারাগুলো করতেছে, এতে খুব সুন্দরভাবে প্রতীয়মান হয় যে তারা আসলে ষড়যন্ত্রের সাথে লিপ্ত। এই ফান্ডগুলোকে জায়গায় দখল করতে চায়, বেদখল করতে চায়, তাদের সাথে এই চক্রান্তকারী গ্রুপটা জড়িত। মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারী ঐক্য ফ্রন্টের পক্ষ থেকে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেছি, যাতে উনি একটা এই বিষয়টাকে জরুরি ভিত্তিতে দেখে। বিষয়টি নিয়ে বিশ্লেষণ করতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন ব্যারিস্টার AM মাসুম, পুঁজিবাজার এবং কোম্পানি আইন বিশেষজ্ঞ, এবং আমাদের সাথে এই পর্যায়ে আমরা জুমে যুক্ত করে নিচ্ছি ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি SM ইকবাল হোসেন। জনাব ইকবাল হোসেন, স্বাগত জানাচ্ছি। আপনারা মিউচুয়াল ফান্ড বিধিমালা নিয়ে এক ধরনের ব্রিফিং করছেন, এটা নিয়ে একটা অ্যালার্টের কথা বলছেন যে এটা এক ধরনের সংকট তৈরি করবে। আপনাদের বিষয়টা সংক্ষেপে আগে শুনতে চাই। ধন্যবাদ। মিউচুয়াল ফান্ড বিধিমালা 2025 যেটা করা হয়েছে, তার ইম্প্যাক্ট কি হচ্ছে বাজারে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন। যখন এটা কনভার্সন করা হয়েছে, বর্তমান চেয়ারম্যান যিনি, উনি যোগ দিয়েছেন ঠিক ওই দিনই 4 তারিখে ওনার স্বাক্ষর নিয়ে উনি ছুটিতে চলে গেছেন। এই ফাঁকে এটাকে কার্যকরী করার জন্য উঠে পড়ে লেগেছে দিছে আমাদের ধারণা। তা আমরা যে জিনিসটাই হোক, যেমন ধরেন শ্যামবোধ সুগার নিয়ে একটু আলোচনা হলো, অন্যান্য সুগারই হোক, যে বিষয়টাই হোক, ক্ষতিগ্রস্ত হচ্ছে কে সেটা আগে জানা দরকার। বিনিয়োগকারীরা যারা নিরপরাধ লোক, যারা একটা শেয়ার সরকারি আনে বাজারে এবং সরকারি সিদ্ধান্তেই তার ইপিএস, ন্যাপট্যাপ ইত্যাদি শো করা হয়, বিনিয়োগকারীরা সরল বিশ্বাসে কিনে, দাম বাড়লে আর ওইদিকে প্রবণতা বেশি ওটা কেনায়। মিউচুয়াল ফান্ড নিয়ে স্পেসিফিক আপনাদের মিউচুয়াল ফান্ড বিধিমালা নিয়ে স্পেসিফিক আপনাদের অভিযোগটা কোথায়? অভিযোগটা এই, যদি এটা অপসারণ করা হয় তাহলে এর ব্যাড ইম্প্যাক্ট পড়বে বাজারে। যেমন এখানে 4,500 কোটি টাকার প্রায় সেল আসবে, সেল প্রেসার আসবে, এবং এখানে গ্রুপিং হয়ে গেছে, যে যার স্বার্থে এটাকে চাচ্ছে, একদল চাচ্ছে আরেক দল চাচ্ছে না। কিন্তু আমরা বিনিয়োগকারী, বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের পক্ষে আমাদের কথা হলো যে কারো ব্যক্তিগত স্বার্থ, দলীয় স্বার্থ না, এটা বাজারের স্বার্থে যা করার সেটা করতে হবে।
বাজারের স্বার্থে করতে হলে এই বিবেচনায় আসতে হবে যে যদি এটা অপসারণ করা হয় তাহলে 4,500 কোটি টাকার সেল প্রেশার আসবে, 3,000 3,500 কর্মচারী কর্মকর্তা চাকরিচ্যুত হবে, এই বন্ধ হয়ে যাবে। আর কতিপয় যারা দুর্নীতি করেছে এই মিউচুয়াল ফান্ড নিয়ে তাদের স্পেসিফিক ফাইন্ড আউট করে তাদের শাস্তি দেওয়া হোক। কিন্তু 63টা কোম্পানিকে মানে শাস্তি দেবে 1টা 2টা 4টা কোম্পানির জন্য, তা তো হতে পারে না। এবং যে আইনটা করা হয়েছে যে ন্যাবের যে যদি 25% নিচে এগুলোর মার্কেট ভ্যালু থাকে তাহলে এটা অবসান করা হবে। ব্লু চিপ শেয়ার আছে অনেক, আমি বলেছি ব্লু চিপ শেয়ার আছে মার্কেটে, নাম করা শেয়ার, সেই শেয়ারগুলো ন্যাবের যে 25% নিচে ট্রেড হচ্ছে, তাহলে সেগুলো কি অবসান করা হবে? সেগুলো কি বন্ধ করা? বাংলাদেশ পুঁজিবাজারটাকে কি ভ্যানিশ করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে যেটা রাশেদ মাসুদ করে গেছে? আবুল কালাম আজাদ সাহেব বললেন উনি তো রাশেদ মাসুদের কমিশন হিসাবে মুখপাত্র হিসাবে কাজ করেছেন, ওনাকে প্রমোশন দিয়ে গেছে আগের দিন, আমরা সব জানি। এই দুষ্ট চক্রকে যদি এই মার্কেট থেকে না সরানো হয় তাহলে এই মার্কেটটা ধ্বংস করে দিবে। অতীতে যারা করে গেছিল তাদের তারা রয়ে গেছে, তাদেরকে অপসারণ না করলে সরকার। জনাব ইকবাল, অনেক ধন্যবাদ। আপনার বিষয়টা আমরা বুঝতে পেরেছি। আমরা এইটা নিয়ে একটু আমাদের যে বিশেষজ্ঞ আছে একটু ওনার সাথে আলাপ করবো। অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। জি, আমরা তারা যেটি বলতে চাচ্ছিলেন যে মিউচুয়াল ফান্ড বিধিমালায় বেশ কিছু প্রতিষ্ঠানকে অবসায়ন করা হচ্ছে এবং বিভিন্ন সময় আমরা এই খবরও জানি যে আসলে অতীত সরকারের দোসর বলে তাদের মিউচুয়াল ফান্ড দখল করা হচ্ছে। এই যে মিউচুয়াল ফান্ডকে ঘিরে এক ধরনের অস্থিরতা, এটি আপনি কিভাবে বিশ্লেষণ করেন এবং ওনার অভিযোগটি নিশ্চয়ই আপনি শুনতে পেরেছেন? না, শুনেছি আমি। আসলে এখানে ধরেন একটা জিনিস খারাপ তো আর একদিনে হয়নি, অনেক দিন ধরেই এটা হওয়ার পরেই স্টেজে আসছে। তো মিউচুয়াল ফান্ডের যারা দায়িত্বে ছিলেন, স্পেসিফিকলি আপনি যদি এই মানে আগে এই কমিশনের আগের কমিশন, তার আগের কমিশন, যারা কমিশনার, যে কমিশনাররা দায়িত্বে ছিলেন তাদের কারণেই তো আজকে মিউচুয়াল ফান্ডের এই অবস্থা, ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড। তার মানে হলো যারা দায়িত্বে ছিলেন তাদের অ্যাকাউন্টেবিলিটিটা কোথায়, এবং এই মিউচুয়াল ফান্ডের যারা ট্রাস্টি ছিল এবং যারা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তাদের অ্যাকাউন্টেবিলিটিটা কোথায়। তারপরে সে আপনি আসবেন যেটা হলো যে ইউনিট হোল্ডারদের আপনি যদি এখন এটাকে ওপেন করেন, এখন আপনার যে 2025-এর যেই বিধিমালাতে যে কন্ডিশন আসছে সেটা হলো 25%-এর নিচে যদি ট্রেড হয় ন্যাভের, তাহলে আপনি ওপেনার, হ্যাঁ ঠিক আছে, ওপেন এন্ড যদি আপনি করে দেন, ওপেন এন্ড করলে যেটা কনভার্সন হলে সেটা হবে যে ওই যারা ম্যানেজ করবে তাদেরকে অনেক রেসপন্সিবল হতে হবে, এবং তারা জানে যে যদি তারা প্রপারলি পারফর্ম না করতে পারে তাহলে এই ফান্ড ইউনিট হোল্ডাররা তুলে নিয়ে যাবে। আরেকটা ব্যাপার যে হলো আপনি 10 ইয়ার্সের জন্য আপনি মিউচুয়াল ফান্ড দিলেন, 10 ইয়ার্স পরে হঠাৎ আপনি এটাকে এক্সটেন্ড করে দেন আরও 10 বছরের জন্য, সেইটা পৃথিবীর কোথায় আছে? এবং সেইটা তো গভর্নমেন্টের পারমিশন নিয়ে, এবং যারা করেছে তারা তো রেসপন্সিবল ছিল, তাদের এগেনস্টে তো আপনি কোনো ধরনের অ্যাকশন নেননি। আপনি শুধু যেটা হলো যে একজন আসেন হঠাৎ করে একটা নতুন বিধিমালা করেন এবং সেই বিধিমালা অনুযায়ী আপনি আপনার মানে অ্যাকশন ক্যারি আউট করেন, কিন্তু এই অ্যাকশনের কনসিকুয়েন্স যেমন তার কিছুটা তো ধরেন যদি এটা কনভার্ট করা হয় তাহলে তো অনেকেই সেল করবে, যেহেতু এটাকে যদি লিকুইডেশনে যায়, যদি ওপেন এন্ডে না যায় তাহলে লিকুইডেশন গেলে তো অনেক শেয়ার সেল হবে, সেল হলে তো নর্মালি তো এই যেই মার্কেটের অবস্থা সেই মার্কেটে তো এত লোড নেওয়ার মতো ক্যাপাসিটি থাকবে না। সেক্ষেত্রে যেহেতু এই সরকার নতুন এসেছে, 4 মাস সময় হলো মাত্র, সরকারকে কি সাজেস্ট করবেন আসলে এই ক্ষেত্রে? কি নতুনভাবে কোনো বিশ্লেষণ করার আছে কিনা আইনটা অন্তত? এখন আইন যেটা হয়ে গিয়েছে সেটা তো যদি ন্যাভের 25%, এটা হয়তো বা তারা একটা সময় নিয়ে, বাট কিছু মিউচুয়াল ফান্ড আছে যেটার ভিতরে কিছুই নাই অ্যাকচুয়ালি, তো তারা ওই কনভার্ট করলেও যদি ওপেন এন্ডে কনভার্টও করে তারপরেও যে দেখা যাবে যে ওই যেগুলি আর্টিফিশিয়ালি মেক আপ অল দি ন্যাভ ইপিএস এতদিন যেগুলি দেখিয়েছে, তাহলে আমার কথা হলো যে এই জিনিসগুলো তো আজকে হয়নি, এই টাকা লুট হয়েছে আরও বহু বছর আগে, তাহলে এতদিন ধরে আপনারা কিছু করেননি কেন? এবং সেইটার কারণে আজকে ফেস করছে। তাহলে এখন যেটা করা যায় সেটা হলো যে আমার কাছে মনে হয় যে এইটা বেঁধে রাখা যাবে না, এটাকে ওপেন এন্ডে কনভার্ট করে একটা অপরচুনিটি দেওয়া উচিত যে এইটাকে যদি তারা ভালোভাবে পারফর্ম করতে পারে তাহলে এটা কন্টিনিউ করবে, আর যদি ভালোভাবে পারফর্ম না করতে পারে তাহলে ডাইরেক্টলি লিকুইডেশন। অনেক ধন্যবাদ। আমরা আরো একটা বিরতি নিয়ে আপনার কাছে ফিরছি। দর্শক, আলোচনা করছিলাম মিউচুয়াল ফান্ড বিধিমালা 2025 নিয়ে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বাণিজ্য সংলাপের সাথে আছে আমি রিয়াজ তেজান।
টিসিবির ডিলার নিয়োগ ও নবায়ন প্রক্রিয়ায় অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলেছে একদল ডিলার। রোববার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, জেলা প্রশাসকের সুপারিশ পাওয়ার পরেও অনেক ডিলারের সঙ্গে নবায়ন চুক্তি করা হয়নি। অনেক ডিলারকে বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। এই সময় তারা ডিলারের চুক্তি সম্পন্ন ও টিসিবির প্রধান কার্যালয়ে অনিয়মের প্রতিকার দাবি করেন। কর্পোরেশন বাংলাদেশ টিসিবি কর্তৃপক্ষের রোশনালে পড়ে ডিলারগণ আজ অমানবিক ও মানবেতর জীবনযাপন করছে। টিসিবি ডিলারগণ আইনগতভাবে সঠিক থাকা সত্ত্বেও বিভিন্ন বাহানায় কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে টিসিবি ডিলারদের উপরে নির্মম নির্যাতন, অত্যাচার ও হয়রানি অব্যাহত রেখেছেন। দেখছিলাম টিসিবি ডিলারদের সংবাদ সম্মেলন। আবার ফিরছে আলোচনা। আমাদের সাথে রয়েছেন পুঁজিবাজার এবং কোম্পানি আইন বিশেষজ্ঞ জনাব ব্যারিস্টার এম মাসুম। যে আমরা একটি দেখলাম যে সরকারের যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির একটি বড় অংশই আসলে ট্রাক সেল বা টিসিবির মতো কার্যক্রম যেটি সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সেই জায়গায় একটা এক ধরনের অনিয়ম বা দুর্নীতির ব্যাপার অভিযোগ করেছে। আপনি এটা নিয়ে কোনো মন্তব্য করতে চান কিনা? আসলে এই শুধু টিসিবি বলে না, আমরা দেখছি যে মোস্টলি মানে বডি যারা ইনস্টিটিউশনগুলি, তাদের মোরললেস সমস্ত জায়গায় এই ঘটনাগুলি ঘটে। এবং এইটা যদি স্পেসিফিকলি যদি ঘটে থাকে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট এবং তাদের রিনিউয়াল নিয়ে যদি এমন হতে পারে যে বিভিন্ন মাধ্যম থেকে অর্থের কোনো লেনদেন হয়েছে বা অসাধু কোনো ওয়েতে যদি এই ঘটনাগুলি ঘটে থাকে, তাহলে অবশ্যই আমার কাছে মনে হয় যে এখানে একটা হলো টিসিবি ইন্টারনাল তাদের ডিপার্টমেন্টাল একটা প্রসিডিং ড্র করতে পারে, তারা নিজেরা ইনকোয়ারি করে দেখতে পারে। এবং আরেকটা ব্যাপার, যেহেতু এটা গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠান, অবশ্যই এটা দুদক এখানে ইনভলভ হতে পারে এবং দুদকও এখানে যে স্পেসিফিকলি দেখতে পারে যে কোনো ধরনের অসাধু কোনো মানে কর্মকর্তারা তারা অর্থের বিনিময়ে কোনো ধরনের ম্যানিপুলেশনের সাথে ইনভলভ আছে কিনা, এবং সেটার যেন ফিউচারে কোনো রিপিটেশন না হয় সেই দিকে। আমরা যেই জিনিসটি দেখি যে আসলে সরকারের যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, এটির বড় অংশই হচ্ছে গিয়ে সাধারণ মানুষ কেন্দ্রিক। বিশেষ করে এবারও আমরা দেখছি যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো কর্মসূচি আছে। সেই জায়গায় অনিয়ম, সরকারের এই সামাজিক নিরাপত্তা কর্মসূচি অনিয়ম হলে তো সাধারণ মানুষের উপর গিয়েই পড়ে ব্যাপারটা। না, আপনি ধরেন সোশ্যাল সেফটি নেটে কারা একেবারে হিত দরিদ্র যেই লোকগুলি বা মানুষগুলি, আপনি দেখবেন যে একেবারে 5 টাকা বা 7 টাকা বা 10 টাকা ডিফারেন্সের জন্য তারা লাইন কিউ আপ করে করে। এখন সেখানে যদি আপনি যারা প্রপারলি ধরেন নিয়োগ পাওয়ার কথা তাদেরকে না দিয়ে আপনি যদি সেখানে একটা অর্থের বিনিময় করেন, দেখা যাবে যে যেই প্রাইস বা যাদেরকে দিচ্ছে সেখানেও কিন্তু একটা আপনার দুর্নীতির একটা ঘটনা ঘটে যেতে পারে। তো সেই জন্য আমার কাছে মনে হয় এটা স্পেসিফিকলি তদন্তের মাধ্যমে যারা দোষী তাদের অ্যাগেনস্টে অ্যাকশন নেওয়া এবং এটার যেন রিপিটেশন না হয় সেইভাবে সেটাকে ফিউচারে দিকে খেয়াল রাখা। জি, অনেক ধন্যবাদ জনাব এম মাসুম। আপনি বলছিলেন এবং নানাভাবে বিশ্লেষণ করছিলেন, আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। জি দর্শক, আলোচনা করছিলাম টিসিবি সহ নানা বিষয় নিয়ে, বিশেষ করে পুঁজিবাজারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছিলাম। আগামীকাল একই সময় আপনাদের সাথে আবারও যুক্ত হচ্ছি। এই ছিল আজকের আয়োজনে। একটু পরেই দেখবেন খেলার বুলেটিন। ব্যবসা বাণিজ্য এবং নানা খবর দেখতে চোখ রাখুন চ্যানেল 1-এ, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।